লেখিকা সুপ্রিয়া ঘোষের রায়বাঘিনী। না মা, আমি এই বিয়েতে একদম রাজি নই। তোমরা প্লিজ ওদের না বলে দাও। বিছানায় বসে বালিশটা কোলের ওপর টেনে নিয়ে জেদি গলায় বলল সহেলি। রুমা দেবী মেয়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আলমারি থেকে শাড়িগুলো গুছিয়ে রাখতে রাখতে বললেন, কি যে পাগলের মতো কথা বলিস সহেলি। ছেলেটার অত ভালো চাকরি, অমন শান্ত ভদ্র পরিবার। আজ যখন তোকে দেখতে এলো, তুই তো নিজেই আর চোখে দেখছিলি। আদিত্যকে তোর পছন্দ হয়নি? সহেলি মুখটা একটু ঘুরিয়ে নিল। ছেলের কথা তো আমি কিছু বলছি না মা। আদিত্য ভালো, সেটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু ওর ওই দুটো বোন আছে যে, ওইখানেই তো আমার আসল আপত্তি। বোন আছে তো কি হয়েছে? দুই বোনেরই তো বিয়ে হয়ে গেছে। ওরা যার যার শ্বশুর বাড়িতে থাকে। রুমা দেবী মেয়ের পাশে এসে বসলেন। তাতে কি, বিয়ে হয়ে গেছে বলে কি আর বাপের বাড়িতে আসবে না? সহেলির চোখে চট করে ভেসে উঠল পুরনো কিছু চেনা দৃশ্য। একটু উত্তেজিত হয়ে বলল, মা, আমি ছোট থেকে পিসিদের দেখে আসছি। আমার তিনটে পিসি কোনোদিন তোমাকে আর কাকিমণিকে একটু শান্তিতে থাকতে দিল না। যখনই বাপের বাড়ি আসে শুধু খুঁত ধরা আর ঝগড়া বাঁধানো। এখনো সুযোগ পেলে কথা শোনাতে ছাড়ে না। পিসিদের অত্যাচারে তোমার চোখের জল আমি কম দেখিনি মা। তাই আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, যে বাড়িতে কোনো মেয়ে নেই আমি তেমন বাড়িতেই বিয়ে করব না। রুমা দেবী মেয়ের মাথায় হাত বুলিয়ে একটু হাসলেন। পাগলি মেয়ে, তোর পিসিরা খারাপ বলে দুনিয়ার সব ননদই খারাপ হবে? তুই আমাকে দেখিসনি? তোর তো মামি আছে। তুই কোনোদিন দেখেছিস আমি বা তোর মাসিরা গিয়ে তোর মামিকে কোনো কষ্ট দিয়ে কথা বলেছি? সবাই এক হয় না রে সহেলি। প্রথম থেকে এভাবে ভয় পেলে চলে না। পরিস্থিতি যেমন আসবে তেমন ভাবে মোকাবিলা করতে হয়। তুমি যাই বলো মা, আমার খুব ভয় করছে যদি আমার কপালেও অমন হিংসুটে আর ঝগড়ুটে ননদ জোটে। ঠিক তখনই দরজার পর্দা ঠেলে ঘরে ঢুকলেন সহেলির বাবা সমীর বাবু। গম্ভীর গলায় বললেন, সহেলি, তোর মায়ের কথাই ঠিক। শুধু এই একটা অবাস্তব ভয়ের জন্য এত ভালো একটা সম্বন্ধ হাতছাড়া করা বোকামি হবে। ছেলে ভালো, পরিবার ভালো। আমরা বাবা মা হয়ে তোর কোনো ক্ষতি চাইবো না। আমি আদিত্যর বাবাকে পাকা কথা দিয়ে আসছি। সহেলি আর কিছু বলার সুযোগ পেল না। তার আপত্তিকে খুব একটা গুরুত্ব না দিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল। দেখতে দেখতে এসে গেল বিশেষ দিনটা। চারদিকে আলোর রোশনাই, সানাইয়ের সুর আর আত্মীয় স্বজনের ভিড়। মনের ভেতর একরাশ ভয় আর সংশয় চেপে রেখেই সহেলি বসলো বিয়ের পিঁড়িতে। ধুমধাম করে চার হাত এক হলো। আদিত্যর স্বভাবটা সত্যি খুব ভালো। বিয়ের মণ্ডপেই সহেলির হাত ধরে ফিসফিস করে বলেছিল, খুব ভয় করছে, একদম চিন্তা করো না, আমি আছি তো। আদিত্যর ওই একটা কথায় সহেলির মনটা একটু হালকা হয়েছিল ঠিকই, কিন্তু ননদদের নিয়ে ভয়টা ভেতর থেকে এক ফোঁটাও কমেনি। পরের দিন শ্বশুর বাড়িতে গাড়ি এসে থামলো। সহেলির বুকের ভেতরটা তখন দুরু দুরু কাঁপছে। গাড়ি থেকে নামতেই শাশুড়িমা বরণ ডালা নিয়ে এগিয়ে এলেন। হাসি মুখে বরণ করলেন। কিন্তু আসল চমকটা অপেক্ষা করছিল ঠিক তারপরেই। শাশুড়ি মায়ের বরণ শেষ হতেই পাশ থেকে আদিত্যর বড় বোন প্রিয়া আর ছোট বোন রিয়া একসাথে বরণ ডালাটা হাত বাড়িয়ে ধরে ফেলল। প্রিয়া মিষ্টি করে হেসে বলল, বৌদি, আজ থেকে তুমিও আমাদের দলে চলে এলে। নবীন বরণ করে নিলাম তোমাকে। এবার থেকে আমরা তিন বোন মিলে এই বাড়ির ছেলেদের ওপর রাজত্ব করব, কেমন? রিয়া পাশ থেকে বলল, একদম। মার ভাইদের দল একদিকে আর আমরা তিন বোন একদিকে। ব্যাস, দলে তো ভিড়ে গেলে আমাদের। সহেলি অবাক হয়ে ওদের মুখের দিকে তাকিয়ে রইল। এই সহজ অভ্যর্থনা সে আশা করেনি। শাশুড়ি মা রত্না দেবী আদর করে সহেলির হাতটা নিজের হাতে নিলেন। সহেলির হাতে একটা সুন্দর সোনার নোয়া পরিয়ে দিলেন। বললেন, আমার ঘরে লক্ষ্মী হয়ে থাকো মা। ঠিক তখনই প্রিয়া আর রিয়া একটা খাম সহেলির হাতে গুজে দিল। রিয়া চোখ টিপে বলল, আর এটা আমাদের তরফ থেকে তোমাদের দুজনের হানিমুনের ফ্লাইটের টিকিট। ঘুরে এসো একদম বিন্দাস। সবাই হাসাহাসি করছে, আনন্দ করছে, কিন্তু সহেলির মনের ভেতরের সন্দেহী মনটা অন্য কথা ভাবছিল। মনে মনে ভাবল, এখন তো নতুন নতুন,
প্রথম প্রথম তাই একটু ভালো মানুষই দেখাচ্ছে সবাই, কদিন যাক আস্তে আস্তে ঠিক আসল রূপটা বেরোবে। পিসিরাও তো প্রথম প্রথম মায়ের সাথে ভালো ব্যবহারই করতো শুনেছি। বিয়ের পর 15টা দিন কেটে গেল বেশ স্বাভাবিকভাবেই। সহেলি চেষ্টা করছে নিজেকে মানিয়ে নিতে। রবিবারের দুপুরে প্রিয়া রিয়া আবার বাপের বাড়ি এলো। দুই বোন আসার পর থেকেই বাড়িটা বেশ জমজমাট। বিকেলবেলা সহেলি রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বানাচ্ছিল। চা ছেঁকে ট্রেতে কাপগুলো সাজিয়ে ও যখন শাশুড়ি মায়ের ঘরের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ও ঘরের ভেতর থেকে নিচু গলার কথোপকথন শুনতে পেল। ভেতরে প্রিয়া রিয়া আর ওদের মা রত্না দেবী বসে কথা বলছেন। দরজাটা হালকা ভেজানো ছিল। প্রিয়ার গলা পাওয়া গেল, মা একটা কথা মন দিয়ে শোনো, বৌদিকে দিয়ে কিন্তু এক্ষুনি সব কাজ করাতে যেও না যেন, সবে সবে বিয়ে হয়ে এসেছে মেয়েটা। সহেলির পা দুটো ঘরে দরজার বাইরে আচমকাই থমকে গেল। চায়ের ট্রেটা হাতে নিয়েই ও স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। শাশুড়ি মা রত্না দেবীর গলা শোনা গেল, তা বলে বাড়ির বৌমা হয়ে রান্নাঘরে ঢুকবে না? এ কেমন কথা প্রিয়া? একটু হাতে হাতে কাজ না করলে শিখবে কবে? রিয়া সঙ্গে সঙ্গে বলল, না মা, বৌদি এখন একদম রান্নাঘরে ঢুকবে না, বড়জোর তোমার হাতে হাতে একটু সাহায্য করে দেবে ব্যাস। এই দেখো না, আমার বিয়ের তো 2 বছর হয়ে গেল, আমি কি এখনো শ্বশুর বাড়ি রান্নাঘরে এক নাগাড়ে ঢুকি? আমার শাশুড়ি মাই তো সব করেন, আমি শুধু ওনাকে একটু হেল্প করে দিই। বৌদির ওপর শুরুতেই রান্নার বোঝা চাপিয়ে দিও না। প্রিয়া রিয়ার কথায় সায় দিয়ে বলল, একদম ঠিক মা, দাদার বিয়ের আগের দিন অবধিও তো তুমি একাই এই পুরো সংসারটা হেসে খেলে সামলেছ। এখন ঘরে বৌমা এসেছে বলে ঘোড়া দেখে খোড়া হয়ে যেও না যেন। আর হ্যাঁ, বৌদিকে কোনো কথা বলার আগে না মা, অন্তত একবার ভেবে নেবে যে তোমার নিজেরও দুটো মেয়ে আছে। যে কথা শুনলে তোমার নিজের মেয়েরা কষ্ট পাবে, সেই কথা কিন্তু ভুল করেও কখনো বৌদিকে বলতে যেও না। দরজার বাইরে দাঁড়িয়ে সহেলির গায়ের রোম খাড়া হয়ে উঠল। ওর হাতটা কাঁপতে শুরু করলো। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। রিয়া আবার বলল, আর শোনো মা, বিয়ের পর সবাই একটু বরের সাথে বেশি করে সময় কাটাতে চায়, ওটাই স্বাভাবিক। সেখানে আবার বেশি খুঁত ধরতে যেও না যেন। যে বৌমা সারাদিন ছেলের ঘরে বসে আছে, ও নতুন এসেছে, ওকে একটু সময় দাও। আস্তে আস্তে ও নিজেই নিজের সব দায়িত্ব ঠিক বুঝে নেবে, একটুও তাড়াহুড়ো করার দরকার নেই। প্রিয়া মায়ের হাতটা ধরে আদরের গলায় বলল, আমরা তো আর সব সময় এই বাড়িতে আসতে পারি না মা, তাই এখন থেকে বৌদি তোমার মেয়ে। বাবা যে প্রতি মাসে পেনশনের টাকাটা পায়, সেখান থেকে মাঝে মাঝে তুমিও বৌদিকে কিছু উপহার দিও, দেখবে সম্পর্কটা কত সহজ হয়ে যাবে। আর প্লিজ মা, সিরিয়ালের ওই জাদরেল শাশুড়ি না হয়ে বৌদির কাছে মা হওয়ার চেষ্টা করো, দেখবে সংসারটা কত সুখের হয়। ঘরের বাইরে দাঁড়িয়ে সহেলির চোখ ফেটে জল চলে এলো। এতদিনের জমানো ভয়, পিসিদের প্রতি ক্ষোভ আর ননদদের প্রতি অবিশ্বাস সব যেন ওই এক মুহূর্তের কথাবার্তায় কর্পূরের মতো উড়ে গেল। চোখের জলটার কিছুতে আটকে রাখতে পারলো না ও। সহেলি আর দাঁড়িয়ে থাকতে পারলো না। ও আলতো করে দরজায় নক করে ঘরের ভেতরে ঢুকলো। ওর চোখ দুটো তখন লাল, গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। চায়ের ট্রেটা টেবিলের উপর সাবধানে রেখে সহেলি সোজা প্রিয়া আর রিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। ওর অমন কান্না ভেজা মুখ দেখে রত্না দেবী ব্যস্ত হয়ে উঠলেন। কি হয়েছে রে মা, কাঁদছিস কেন? আদিত্য কিছু বলেছে তোকে? সহেলি মাথা নেড়ে প্রিয়া আর রিয়ার হাত দুটো চেপে ধরলো। ভেজা গলায় বলল, দিদি ভাই, রিয়া, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি দরজার বাইরে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনে ফেলেছি। প্রিয়া আর রিয়া একটু থতমত খেয়ে গেল। প্রিয়া বলল, আরে এতে ক্ষমা চাওয়ার কি আছে, আমরা তো এমন কিছু। সহেলি ওর কথা শেষ করতে না দিয়েই বলল, না দিদি ভাই, তোমরা জানো না, আমার পিসিরা এখনো আমার মা আর কাকিমাকে উল্টোপাল্টা কথা বলে, সারাক্ষণ খোঁটা দেয়। আমি ভেবেছিলাম সব ননদই বোধহয় ওরকম হিংসুটে আর ঝগড়াটে হয়, তাই এই বিয়েতে আমার একদম মত ছিল না। কিন্তু তোমাদের মতো ননদও যে এই পৃথিবীতে হয়, সেটা আমার ভাবতেই অবাক লাগছে। তোমরা কি সুন্দর করে কত সহজে আমাকে আপন করে নিলে। প্রিয়া সহেলির চোখের জলটা নিজের হাত দিয়ে মুছিয়ে দিল, তারপর মুখে একটা চওড়া হাসি এনে বলল, পাগলি মেয়ে কোথাকার, কেন আপন করব না বলতো? তুই তো আমাদের এই বাড়ির ভবিষ্যৎ গৃহকর্ত্রী, তোকে ভালো না রাখলে আমাদের এই বাপের বাড়িটা আগলাবে কে?
রিয়া সহেলির পেছন থেকে জড়িয়ে ধরে বলল, একদম, এবার কাদা বন্ধ করো বৌদি, আর চলো সবাই মিলে একসাথে চাটা খাই। সহেলি চোখের জল মুছে হাসলো। এতদিনে ওর মনে হলো ও সত্যি একটা নিজের বাড়িতে এসেছে। সবাই মিলে ড্রয়িং রুমে এসে বসলো। চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রিয়া মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বাবা কোথায় গেল? দুপুরের পর তো দেখছি না। রত্না দেবী বললেন, তোর বাবা একটু ওপাড়ার সমীর বাবুদের বাড়ি গেছে, ওখান থেকে একটু বাজার হয়ে ফিরবে। তোরা বস, আমি রাতে রান্নার জোগাড় একটু এগিয়ে রাখি। সহেলি সঙ্গে সঙ্গে শাশুড়ি মায়ের হাত থেকে চায়ের খালি কাপটা নিয়ে বলল, না মা, আপনি বসুন, আমি রান্নাঘরে যাচ্ছি। দিদি ভাই আর রিয়া কতদিন পর এলো, আপনারা গল্প করুন, আমি বাকিটা সামলে নিচ্ছি। রিয়া সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমিও যাচ্ছি বৌদির সঙ্গে, দুজনে মিলে গল্প করতে করতে কাজ হয়ে যাবে। রান্নাঘরে গিয়ে রিয়া যখন আলু ছাড়াতে বসলো, সহেলি চটপট ময়দা মাখার তোড়জোড় শুরু করলো। কাজ করতে করতে রিয়া হেসে বলল, জানো বৌদি, কাল রাতে মা যখন আমাদের ফোন করে বলল যে সহেলি খুব ভালো মেয়ে, তখন দিদি ভাই বলল, তাহলে তো আর দেরি করা যাবে না, বাড়ি গিয়ে বৌদির সাথে আড্ডা জমাতে হবে। সহেলি অবাক হয়ে বলল, মা আমার কথা বলছিলেন? হ্যাঁ তো, রিয়া বলল, মা তোমাকে খুব পছন্দ করেছেন। আসলে বিয়ের আগে মা খুব চিন্তায় ছিলেন দাদার জন্য কেমন মেয়ে আসবে না আসবে, কিন্তু তুমি আসার পর মায়ের সব চিন্তা দূর হয়ে গেছে। সহেলির বুকের ভেতরটা এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল। ও মনে মনে ভাবলো যে পরিবারটাকে ও পিসিদের আচরণের সূত্র ধরে আগে থেকে খারাপ ভেবে বসেছিল, তারা প্রত্যেকে ওকে কতটা সহজভাবে গ্রহণ করেছে। পরদিন প্রিয়া আর রিয়া যে যার শ্বশুর বাড়িতে ফিরে গেল। যাওয়ার সময় প্রিয়া সহেলিকে বলে গেল, আসছি রে সহেলি, সাবধানে থাকিস, কোনো অসুবিধা হলে কিন্তু আমাদের ফোন করিস। দুই ননদ চলে যাওয়ার পর বাড়িটা হঠাৎ করেই বেশ ফাঁকা লাগছিল। তবে সহেলি আর আগের মতো আড়ষ্ট হয়ে রইল না। ও নিজের মতো করে এই নতুন সংসারের দায়িত্বগুলো বুঝে নিতে শুরু করলো। রত্না দেবী ওকে কোনো কাজে জোর করতেন না। সকালে সহেলি যখন রান্নাঘরে যেত, রত্না দেবী বলতেন, সবে তো নতুন এসেছো মা, এখন এত খাটতে হবে না, তুমি বরং আদিত্যর চাটা দিয়ে এসো, আর ওর কিছু লাগবে কিনা দেখো। কিন্তু সহেলি মিষ্টি হেসে ওনার হাতে হাত লাগিয়ে কাজগুলো গুছিয়ে দিত। আদিত্য সহেলির এই রূপ দেখে খুব খুশি হতো। এরকমই একদিন দুপুরবেলা সহেলি আর রত্না দেবী দুজনে মিলে বসার ঘরে টিভি দেখছিলেন। আদিত্য তখন অফিসে। কথা বলতে বলতে রত্না দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানো বৌমা, প্রিয়া আর রিয়ার বিয়ের পর এই বাড়িটা কেমন খা খা করতো। আদিত্য তো সারাদিন অফিসেই থাকে, বড্ড একাকী লাগতো। এখন কি সুন্দর দিন কেটে যাচ্ছে তোমার সাথে। সহেলি রত্না দেবীর দিকে তাকালো। সহেলি বলল, মা, আপনি একদম একা নন, এখন থেকে আমি তো আপনার পাশেই আছি। রত্না দেবী বৌমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। সহেলি বুঝতে পারল সব ননদ যেমন এক হয় না, তেমনি সব শাশুড়িও জাদ্রেল হন না। ভালোবাসা দিলে যে ভালোবাসায় ফেরত পাওয়া যায়, এই নতুন সংসারের প্রতিটা মুহূর্ত ওকে সেটাই শেখাচ্ছিল। বিকেলের দিকে আদিত্য অফিস থেকে ফিরলে সহেলি ওর জন্য চা আর জলখাবার নিয়ে ঘরে গেল। আদিত্য জামা কাপড় বদলে খাটে এসে বসেছিল। সহেলিকে দেখে মুচকি হেসে বলল, কি ব্যাপার, আজ মার বৌমায় মিলে কি সলা পরামর্শ চলছিল দুপুরে? মা আমাকে বলছিল সহেলি নাকি জাদুকর, কদিনে পুরো ঘরটা আপন করে নিয়েছে। সহেলি চায়ের কাপটা আদিত্যর হাতে দিয়ে লজ্জা পেয়ে বলল, ধুর, মা বাড়িয়ে বলেন, আমি আর কি করেছি? মাই তো আমাকে সারাদিন কোনো কাজ করতে দিতে চান না, জোর করে রান্নাঘর থেকে তাড়িয়ে দেন। আদিত্য চায়ের কাপে চুমুক দিয়ে সহেলির হাতটা আলতো করে ধরলো। জানো সহেলি, বিয়ের আগে তুমি যখন আমার দুই বোনের কথা শুনে পিছিয়ে যাচ্ছিলে, আমি খুব ভয় পেয়েছিলাম। কিন্তু আমি জানতাম প্রিয়া আর রিয়া কেমন। ওরা ওপর ওপর যতই চঞ্চল হোক, মনটা খুব পরিষ্কার। আর আমার মা তো মাই। তোমাকে এই বাড়িতে হাসি মুখে মানিয়ে নিতে দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। সহেলি আদিত্যর চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত ভরসা পেল। ও মনে মনে ভাবলো, সত্যি তো, একটা মানুষের অতীতের খারাপ অভিজ্ঞতা দিয়ে কি পৃথিবীর সব মানুষকে বিচার করা যায়?
ওর পিসিরা ওর মাকে কষ্ট দিয়েছিল ঠিকই, কিন্তু আদিত্যর বোনেরা তো ওর পিসিদের মতো নয়। ওরা তো নিজেদের বাপের বাড়ির সম্মান আর সুখটা এই নতুন বৌমার হাতেই সুরক্ষিত দেখতে চায়। দেখতে দেখতে আরো একটা সপ্তাহ কেটে গেল। সহেলি এখন এই বাড়ির রান্নাঘর থেকে শুরু করে বসার ঘর সবটাই নিজের দায়িত্বে গুছিয়ে নিয়েছে। রত্নাদেবী এখন অনেকটাই হালকা, উনি দুপুরে এখন একটু নিশ্চিন্তে ঘুমোতে পারেন। পরের শনিবার বিকেলে আবার কলিং বেল বাজলো। সহেলি দরজা খুলতে দেখলো প্রিয়া আর রিয়া দুজনে মিলে দাঁড়িয়ে আছে, আর ওদের হাতে মিষ্টির প্যাকেট আর কিছু শপিং ব্যাগ। রিয়া ঘরে ঢুকেই সহেলিকে জড়িয়ে ধরে বলল, বৌদি, খুব মিস করছিলাম তোমাকে। এই দেখো, তোমার জন্য আর মায়ের জন্য আমরা দুজনে মিলে শাড়ি কিনে এনেছি। আজ কিন্তু আমরা সবাই মিলে গল্প করব। প্রিয়া হেসে বলল, একদম ঠিক। মায়ের কাছে শুনলাম তুই নাকি একাই সব সামলাচ্ছিস আজকাল, আজ তোকে আমরা একটুও খাটতে দেব না। সহেলি হাসলো। ওর মনে হলো এই বাড়িটা আর কোনো নতুন বা পরবাড়ি নয়, এই চেনা হাসি, এই খুনসুটি আর এই নিটোল ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে ওর আসল সংসার। শনিবারের বিকেলটা দেখতে দেখতে মায়াবী এক সন্ধ্যায় রূপ নিল। বর্ষার ঘরে তখন চাঁদের হাট বসেছে। তা মেয়েদের পছন্দ আছে বলতে হবে। রত্না, শাড়িটা কিন্তু তোমাকে বেশ মানাবে, বললেন সহেলির শ্বশুর মশাই। রত্না দেবী শাড়িটা নিজের গায়ে একটু ঠেকিয়ে মৃদু হেসে বললেন, আমায় তো মানাবেই, কিন্তু বৌমার শাড়িটা দেখেছো কি মিষ্টি রং। সহেলি, তুই কাল সকালেই এটা একবার পরবি মা, আমি তোকে দেখবো। সহেলি তখন প্রিয়া আর রিয়ার মাঝখানে সোফায় বসেছিল। ও প্রিয়ার হাতটা আলতো করে চেপে ধরে বলল, দিদি ভাই, তোমরা আসার সময় এত কিছু কেন কিনতে গেলে বলো তো? তোমরা এসেছো, এটাই তো আমাদের সবচেয়ে বড় উপহার। প্রিয়া সহেলির গালটা হালকা করে টিপে দিয়ে বলল, তোর জন্য এইটুকুও করব না? রিয়া তো সারা সপ্তাহ ধরে শুধু বলছিল কবে এ বাড়িতে আসবে আর কবে বৌদির হাতের স্পেশাল রান্না খাবো। রিয়া পাশ থেকে ফোড়ন কেটে বলল, একদম। তবে আজ কিন্তু রান্নাঘরে আমরা দুজনেই ঢুকবো। বৌদি শুধু পাশে দাঁড়িয়ে দেখবে আমরা ঠিকঠাক করছি কিনা। যেমন কথা তেমন কাজ। রাতের দিকে দুই ননদ রান্নাঘরে গিয়ে কোমর বেঁধে লেগে পড়ল। সহেলি ওদের বারণ করলে ওরা শুনলো না। প্রিয়া পেঁয়াজ কাটছে আর রিয়া মশলা কষাতে কষাতে সহেলির সাথে নানা রকম গল্প করছে। আদিত্য রান্নাঘরে দরজায় এসে দাঁড়িয়ে দৃশ্য দেখছিল আর মুচকি মুচকি হাসছিল। আদিত্য সহেলিকে লক্ষ্য করে বলল, কি গো আদরের বৌমণি, তোমার ননদদের অত্যাচার কেমন লাগছে? এখনো ভয় করছে তো? সহেলি আদিত্যর পিঠে একটা মৃদু কিল মেরে নিচু গলায় বলল, একদম ঠাট্টা করবে না বলে দিচ্ছি। আমি কত ভাগ্যবতী যে এমন দুটো ননদ পেয়েছি, তা তুমি বুঝবে না। রান্নাঘর থেকে প্রিয়া চেঁচালো, কিরে ভাই, সহেলিকে একা পেয়ে ফিসফিসানি শুরু করে দিলি? ও কিন্তু আমাদের দলে, খবরদার বেশি বিরক্ত করবি না। সবাই একসাথে হেসে উঠল। রান্নার সুগন্ধ আর হাসির আওয়াজে পুরো বাড়িটা যেন এক টুকরো স্বর্গে পরিণত হলো। খাওয়া দাওয়ার পর রাতে সবাই যখন যে যার ঘরে চলে গেল, চারিদিকটা বেশ শান্ত হয়ে এলো। সহেলি আর আদিত্য নিজেদের ঘরে এসে বসলো। জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল। সহেলি খাটের একপাশে বসে জানলার বাইরে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। আদিত্যর পাশে এসে বসলো, খুব নরম গলায় জিজ্ঞেস করলো, কি ভাবছো এত সহেলি? মন খারাপ? সহেলি মাথা নেড়ে আদিত্যর দিকে তাকালো। ওর চোখ দুটো তখন এক অদ্ভুত শান্তিতে চকচক করছে। ও বলল, না আদিত্য, মন খারাপ নয়। আসলে আমি আমার মায়ের কথা ভাবছিলাম। বিয়ের আগে আমি যখন ননদদের ভয়ে বিয়েটা করতেই চাইছিলাম না, মা তখন আমায় বুঝিয়ে বলেছিল, সবাই খারাপ হয় না রে, পরিস্থিতি অনুযায়ী মোকাবিলা করতে হয়। আজ আমার মায়ের কথাটার গুরুত্ব আমি মনে প্রাণে বুঝতে পারছি। ও একটু থামলো, তারপর আদিত্যর হাতটা নিজের দু হাতের মধ্যে নিয়ে বলল, ছোটবেলা থেকে আমার পিসিদের রূপ দেখে আমার মনে একটা ভুল ধারণা তৈরি হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম শ্বশুর বাড়ির প্রতিটা সম্পর্কই বোধহয় শুধু অশান্তি আর কূটনীতি দিয়ে তৈরি হয়, কিন্তু তোমাদের এই বাড়িতে এসে মা আর দিদি ভাইদের ভালোবাসা পেয়ে আমার সেই ভুলটা ভেঙে গেছে। কারো একটা খারাপ অভিজ্ঞতা দিয়ে যে পৃথিবীর সব মানুষকে বিচার করা ভুল, সেটা আমি আজ বুঝতে পেরেছি। আদিত্য সহেলির মাথায় হাত রেখে আলতো করে টেনে নিজের কাঁধে রাখলো, বলল, মানুষ যদি মন থেকে কাউকে আপন করে নিতে চায় সহেলি, তবে কোনো সম্পর্কই আর কঠিন থাকে না। তুমি আমাদের এই পরিবারটাকে খুব সুন্দর করে ভালোবেসেছো, তাই তো সবাই তোমাকে এত ভালোবাসে।
পরদিন রবিবার দুপুরে প্রিয়া আর রিয়া যখন যে যার শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, সহেলি নিজে ওদের ব্যাগ গুছিয়ে দিল। প্রিয়া যাওয়ার সময় সহেলিকে জড়িয়ে ধরে বলল, আসছি রে সহেলি, সামনের সপ্তাহে কিন্তু তোদের আমাদের বাড়ি যেতে হবে। তোর জামাইবাবু তোকে দেখার জন্য খুব উৎসুক হয়ে আছে। রিয়া বলল, আর আমার বাড়িও কিন্তু যেতে হবে বৌদি। মা, তুমিও যাবে কিন্তু? রত্না দেবী হাসি মুখে মেয়েদের বিদায় জানিয়ে দরজার কাছে এসে দাঁড়ালেন। গাড়িটা চলে যাওয়া পর্যন্ত সহেলি হাত নাড়তে থাকলো। গাড়িটা চোখের আড়াল হতেই রত্না দেবী সহেলির কাঁধে হাত রাখলেন, আদর মাখা গলায় বললেন, চলো মা, ভেতরে চলো, রোদ বাড়ছে। অতীতের কোনো খারাপ অভিজ্ঞতা দিয়ে সব মানুষকে বিচার করা ভুল। ননদ মানে যেমন হিংসুটে নয়, তেমনি শাশুড়ি মানেই কিন্তু জাদরেল শত্রু নন। পরস্পরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা আর বিশ্বাসের হাত বাড়িয়ে দিলে যে কোনো শ্বশুর বাড়ি হয়ে উঠতে পারে নিজের আরেকটি মধুর বাপের বাড়ি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।